গুম ও বিচার বহির্ভূত হত্যা বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ধীর গতিতে নামছে বন্যার পানি, কিছুটা গতি এসেছে প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণে। দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। এই বাচ্চা ডায়রিয়া এই জন্য এখানে নিয়ে আসছি আর কি। কালকে থেকেই হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছে। এখানে আসছি, স্যালাইন দিছি, এখন বসার কোনো অবস্থা নাই, ওই জন্য বাচ্চা নিয়ে বাইরে আসছি। পৃথক হত্যা মামলায় সালমান, আনিসুল, সাদিক খান ও জিয়ার আবারও 5 দিন করে রিমান্ড। রাতে গ্রেফতার টিপু মুন্সিকে তোলা হতে পারে আদালতে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ময়মনসিংহের জলাশয়ের 300 বিঘা জমি দখলের অভিযোগ। ক্যাডার বাহিনী আর মামলার ভয়ে দেখানো হতো কৃষকদের। সব কলা জমি আমার আর ফসলত করিয়া নিয়ে গেছে দূর করিয়া, কত জমি নাই। মাটি ফালাই হাসছি, টিং আনছে, ভিলার আনছে, গড়খারা পরে গড়খারা দিছে না, বলে এটা জাগ বিহি কিনি একটা আমার জাল দলিল দিছে। বৈষম্য বিরোধী আন্দোলনে নানা নির্যাতনের শিকার ঢাকা কলেজ শিক্ষার্থী ফায়াজ। পুলিশ হত্যায় স্বীকারোক্তি আদায়ে চাপ দেওয়া হয় থানা ও ডিবি কার্যালয়ে। পাকে আপনার উপর করে আমার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলা। তারা বারবার খালি ভিডিও অন করতেছিল আর আমাকে বলতেছিল যে বল তুই এটা করছিস। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। সাম্প্রতিক বর্বরতায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গুম ও বিচার বহির্ভূত হত্যা বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে যোগদানের সনদে সই করল বাংলাদেশ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের সাপ্তাহিক সভায় এই সনদে স্বাক্ষর করেন। অন্যান্য উপদেষ্টারা করতালির মাধ্যমে তা গ্রহণ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ আন্তর্জাতিক গুম দিবসরাও তাদের ফিরিয়ে দেওয়ার আকুতিও জানিয়েছিল সরকারের কাছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত করে আলোচনা করব। আমাদের সহকর্মী আকলাকুস সাফা স্টুডিও থেকে যুক্ত আছেন আমাদের সাথে। সাফা, এখন পর্যন্ত কি পরিমাণের মানুষ গুম হওয়ার তথ্য আপনি পেয়েছেন সেটি জানাবেন। আরেকটি বিষয়ে, এখন পর্যন্ত যারা উদ্ধার হয়েছেন অনেকের সাথেই তো আপনার কথা হয়েছে, তাদের সেই দুর্বিষহ অভিজ্ঞতার ব্যাপারে কি জানিয়েছেন? এই তো গতকালই আমার একজন সার্ভাইভারের সঙ্গে কথা হলো। তিনি আয়নাঘরে 94 দিন তিনি কাটিয়ে এসেছেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তার নাম আতাউর রহমান শাহিন। তার অভিজ্ঞতাটা আমি আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে যে তিনি একসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেখানে তিনি সার্ভার অ্যান্ড ফায়ারওয়াল ইনস্টলেশনের কাজ করেছিলেন। সেই কাজ করে চলে আসার পর পিএমও থেকে একটা মেইল যায় ডিজিএফআইয়ের যে ইমেইলে সেখানে যায়। সেই মেইলটা কোনোভাবে তারা ট্র্যাক করতে পারছিল না। তখন এই আতাউরকে তারা ডাকেন এবং আতাউরের কাছ থেকে সেই মেইলের যে জেনারেট করার যে রিপোর্টটা, সেই রিপোর্টটাও তারা সেখান থেকে নেন। ঠিক তার 2 দিন পরেই তাকে ডিজিএফআই তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর প্রথমেই তাকে বলা হয় যে সে নিরাপদ সড়কচাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কিনা। এসব কথা বলার পর আয়নাঘরে নিয়ে যে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয় লম্বা সময় ধরে, সেই জিজ্ঞাসাবাদে এই মেইলের ট্র্যাক রেকর্ড তারা চান। সেই আতাউর তখন তাদেরকে বলে যে সে সব ধরনের ট্র্যাক রেকর্ড দিয়ে এসেছে, কিন্তু সেটি একটি স্পাম মেইল ছিল। এই স্পাম মেইলটা ছিল এবং সে বলছে যে এইটার জন্য তাকে কেন ধরে নিয়ে আসতে হবে, তাকে বললেই অথবা তাকে আলাদা করে বললে সে দরকার হলে অফিসে যেয়ে এই তথ্য তাদেরকে দিয়ে আসতো। এবং সে বলেছে যে সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। এবং তখন তাকে বলা হয়েছিল যে সে কেন রাজনীতির সঙ্গে জড়িত থাকবে না, রাজনীতি করলে তাকে অবশ্যই আওয়ামী লীগের রাজনীতিই করতে হবে, এই দেশে বেঁচে থাকতে হলে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। 10 দিন পর তাকে আবারও সেই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তাকে যে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল সেই নির্যাতনের বর্ণনাগুলো তিনি আমাদেরকে দিয়েছিলেন। কি দুর্বিষহ বর্ণনার কথা তিনি বলেছিলেন। যেই কক্ষে তাকে রাখা হয়েছিল, খুপড়ির মতো একটি জায়গা, সেখানে একটি মাত্র ফুটো দিয়ে আলো আসতো এবং তখন তীব্র গরমের একটা সময় ছিল, কোনো ধরনের বাতাসের ব্যবস্থা ছিল না, এমন একটা অবস্থায় তাকে রাখা হয়েছিল। এবং বলা যায় খুবই দুর্বিষহ যে পরিস্থিতির কথা বলা হতো এবং আশেপাশ থেকে যে নির্যাতনের যে শব্দ তিনি পেতেন। এবং তিনি এমনটাও বলছিলেন যে তিনি যে খাবার তাকে দেওয়া হতো সেই খাবারও তার চোখের পানি
পানিতে খাবার ভিজে যেত, তিনি খেতেও পারতেন না, এমন একটা অবস্থা ছিল। বেশিরভাগটা সময় তিনি নামাজ পড়ে কাটাতেন এবং যাদের উপর নির্যাতন করা হতো তিনি বলছিলেন যে তাকে মাঝখানে একটি রুম থেকে আরেকটি রুমে নিয়ে যাওয়া হয়েছিল। সেই কক্ষে যে তিনি দেখেছেন যে সেখানে রক্ত জমাট বাঁধা, যে ছোপ ছোপ অবস্থায় থাকে সেই রকম রাখা। এবং আরেকটি বিষয় তিনি বলছিলেন সেটি হচ্ছে যে খাবারের সঙ্গে যে হাড় হাড্ডি যেগুলো থাকতো সেগুলো দিয়ে বন্দি যে মানুষগুলো, সেই মানুষগুলো তারা দেয়ালের মধ্যে তারা অনেক কিছু লিখে রাখতেন, এটা যাতে তারা লিখতে না পারেন এই জন্য সেগুলো পর্যন্ত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো এসছে। আর যে সংখ্যাটা আপনি বলছেন সংখ্যাটা কিন্তু 600-র কম নয়। আমরা দেখেছি 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত আন্তর্জাতিকভাবেও যে বিষয়গুলো রিপোর্ট হয়েছে, যে অভিযোগগুলো এসেছে, সেই অভিযোগগুলো হিসাব করলে কিন্তু 629 জনের যে একটি তালিকা আমরা দেখছি, 629 জন। নামগুলো তো এখন আসলে সবগুলো বলা সম্ভব না, সবগুলো নামই কিন্তু ঘুরে ফিরে এখন আমাদের হাতে আছে এবং সবাই কিন্তু এখনো বেরিয়ে যেতে পেরেছেন, বিষয়টা কিন্তু তা নয়। সর্বোচ্চ 10 থেকে 20 ভাগই কিন্তু তারা সার্ভাইভার যারা বেরিয়ে আসতে পেরেছেন এখনও কিন্তু আয়নাঘরের বিভিন্ন জায়গায়, কারণ আয়নাঘরগুলো এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। তবে আয়নাঘরের যে হোতা, আমরা যার নামটা শুনতে পাচ্ছি এবং যিনি রিমান্ডে বিষয়গুলো স্বীকারও করছেন, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, যাকে আজও নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে, তার কাছ থেকেও যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই তথ্যগুলো এবং হচ্ছে যে যতগুলো অভিযোগ এসেছে আয়নাঘরের, যতগুলো নির্যাতনের অভিযোগ এসেছে সেগুলো থেকেও মিলালে কিন্তু সেই বিষয়গুলো বোঝা যায়। প্রত্যেকটা ভিকটিম তারা কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা দপ্তরে গিয়েছেন, প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছেন, মন্ত্রীদের বাসায় পর্যন্ত গিয়েছেন, বিভিন্নভাবে তারা চেষ্টা করেছেন অন্তত তারা তাদের স্বজনের কোথায় আছে এইটা অন্তত জানার, বেঁচে আছে কিনা এইটা অন্তত জানার জন্য তারা চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। যেই উদাহরণটার কথা আপনাকে আমি বলছিলাম বৃষ্টি, সেই উদাহরণই বলি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার পরও সেখান থেকে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, মেজর জেনারেল জিয়াউল আহসান অবসরপ্রাপ্ত, তার যে রিমান্ডে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য থেকে আরও নতুন অনেকগুলো নাম বেরিয়ে আসছে। ওই সময়কার প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা ছিলেন তারা সবাই সরাসরি এই আয়নাঘর এবং এই বিচার বহির্ভূত যে কর্মকাণ্ডগুলো এগুলোর সঙ্গে জড়িত ছিলেন বলে আমরা তথ্য পাচ্ছি। বৃষ্টি, অনেক ধন্যবাদ, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে বিষয় জানাচ্ছিলেন। সাফা, নতুনভাবে বৃষ্টি না হওয়ায় বন্যা কবলিত পূর্বাঞ্চলের 11 জেলায় ধীরগতিতে পানি নামছে, তবে মানুষের দুর্ভোগ এখনো কমেনি। লক্ষ্মীপুরের সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচে। পানি ধীরগতিতে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগছে। এখনো 9.5 লাখ মানুষ পানিবন্দী। আর সবকটি উপজেলায় ঘরবাড়ি সড়কও তলিয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন তারা এখনো বাড়িতে ফিরতে পারেননি। তীব্র ত্রাণ সংকট দেখা দিয়েছে কুমিল্লার বন্যা দুর্গত এলাকায়। এই জেলার 14 উপজেলার সবকটি কম বেশি পানিবন্দী। আর সবচেয়ে খারাপ অবস্থা লাকসাম ও মনোহরগঞ্জে। নতুন উপদ্রুত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছাতেই হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। প্রায় 500 আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছে 50,000-এর বেশি মানুষ। নোয়াখালীর দুর্গত এলাকা থেকে খুব ধীরে বন্যার পানি কমছে। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ বসত ভিটায় ফিরতে পারছেন না। আর ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের প্রকোপও দেখা দিয়েছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন ইউনিয়ন। বন্যার পানি কমতে থাকায় স্বেচ্ছাসেবীরা দুর্গম এলাকায় পৌঁছাতে পারছেন এবং ত্রাণ বিতরণে কিছুটা গতি ফিরেছে। দীর্ঘদিন শুকনো খাবার খেয়ে অতিষ্ঠ বানভাসীরা বিশুদ্ধ পানিরও তীব্র সংকট। সবাইকে মাইকিং করে বলছিল আমরা এখানে আসবেলায় আমরা আসছি, আসবার পরে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে খাবার দিচ্ছে। এলওসি পরিস্থিতি অনেক বাড়িঘর ডুবে গেছে, সব আশ্রয়কেন্দ্রের মধ্যে আছে বর্তমানে। এখন আসার কোনো খবর নাই, ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্ট করতে আছে। চুলা টুলার টোকা কোনো পাইতেছি না, ট্রিটমেন্ট পাইতেছি না। এখানে আশ্রয় নিছি, ছাত্ররা যা দেয় মানে এগুলো আমরা খাইতেছি। ফেনীতে বন্যাজনিত কারণে এখন পর্যন্ত 17 জনের প্রাণহানির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। সদর, সোনাগাজী, দাগনভূঞা উপজেলার কিছু ইউনিয়ন এখনও নিমজ্জিত। জেলায় 6 লাখ মানুষ পানিবন্দী। এখনও অনেকেই আশ্রয় কেন্দ্রে। আর গ্রামের বাজারগুলোয় নিত্যপণ্য না থাকায় খাদ্য সংকটে বাসিন্দারা। যারা আশ্রয় কেন্দ্রে থেকে ঘরে ফিরেছেন তারা মেরামতেই ব্যস্ত সময় পার করছেন এবং পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফেনীতে, সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সেখানে। রবিন, আপনি এই বন্যা শুরু হওয়ার পর থেকে ফেনীর বেশ কিছু দুর্গম এলাকায় গিয়ে সেখানকার চিত্র আমাদেরকে দেখিয়েছেন। আসলে ওই যে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানোর যে ব্যাপারটা, সেটি আসলে কতটা গতি পেল এ বিষয়টি জানাবেন। এর পাশাপাশি পানি যে কমতে শুরু করেছে তার গতি কেমন মনে হচ্ছে সেটি একটু জানতে চাচ্ছি। রবিন।
সেই গতিটা আসলে খুবই স্লথ এই অর্থে যে যেখানে আকাশ সমান কিংবা অর্থাৎ মাথার উপর দিয়ে যে পানিটা প্রবাহিত হচ্ছে, কোথাও কোথাও সেখানে এখন গলা অবধি, কোথাও কোমর সমান, কোথাও হাঁটু অবধি। আমি যেখানটায় রয়েছি এটি হচ্ছে রাজাপুর ইউনিয়ন দাগনভূঞার এই সড়ক ধরে আরও ভেতর থেকে আসলে আসছিলাম আমরা। সেখানে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য যে যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন ছিল সেটি এখন আসলে শুরু হচ্ছে, অর্থাৎ সেটি এই ধরনের ভারী উঁচু যানে করে, পাওয়ার টিলারে করে, ট্রাক্টরে করে সেই জায়গাটায় গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। আগে যেমন নৌকো কিংবা স্পিড বোটের এক ধরনের চাহিদা ছিল উদ্ধার কাজ এবং ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে, সেই জায়গাটা এখন সেই চাহিদাটা তৈরি করেছে পাওয়ার টিলার কিংবা ইঞ্জিন চালিত বড় ভারী ইঞ্জিনের যানবাহনগুলো। যেমন এখানে যে গাড়িগুলো দেখছেন তারা আসলে যাতায়াতের জন্য এই পাওয়ার টিলারের যাত্রীরা আসলে যাতায়াত করার জন্য তারা নিজ নিজ গন্তব্যে বা দূরের গন্তব্যে যাচ্ছেন। অন্যদিকে পুরো সড়ক জুড়ে কিন্তু এখনও পানি রয়েছে, কোথাও যেমনটি বলছিলাম কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। আর পাশের যে জনপদ, অর্থাৎ এই সড়কের পাশের যে জনপদ, সেই জনপদে পুরোটাই মানুষ কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে এবং সেই মানুষগুলো এখনও ত্রাণ সংকটে, কেননা বিগত দিনগুলোতে কোথাও কোনো ত্রাণ পৌঁছায়নি। যেমন আমরা যেই বহরটির সঙ্গে গিয়েছিলাম, সেনাবাহিনীর একটি ত্রাণ সরবরাহকারী টিম, তারা একেবারে প্রত্যন্ত এলাকায় গিয়েছিলেন দিলপুর ইউনিয়নে, সেখানে এর আগে কখনো কোনো ধরনের ত্রাণ পৌঁছায়নি। এই প্রথমবারের মতো সেনাবাহিনী এই উদ্যোগের সঙ্গে আসলে ত্রাণটি গেছে। অর্থাৎ তারা প্রত্যেকেই বলছেন পর্যাপ্ত ত্রাণ আছে, কিন্তু সেই ত্রাণ সরবরাহ করার জন্য কিংবা বিলি করার জন্য যে ধরনের যোগাযোগ ব্যবস্থা ছিল সেটি সংকটময় ছিল বিগত দিনগুলোতে। এখন খানিকটা উন্নতি হচ্ছে, কেননা পানি নামছে, এর ফলে প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছানো সহজ হচ্ছে। এখনও ফেনীর 6 উপজেলার বেশিরভাগ উপজেলা এখনও বলা চলে প্লাবিত এই অর্থে যে ঘর বাড়ি এখনও পানিতে বন্দী, কোথাও কোথাও পানি নামছে, নামার পর সেগুলো আসলে বসবাসের উপযোগিতা হারিয়েছে বলা চলে। নড়বড়ে অবস্থায় এত বিপুল পরিমাণ পানি প্রবাহিত হয়েছিল যে সেই ঘরগুলোর যে পাশের দেয়াল সেগুলো অনেকটা ভেঙে পড়ে যাওয়া, টিনের চালা ঘরগুলো আসলে যে খারাপ অবস্থার কথা আমরা দেখছিলাম তার পরিবর্তন তেমন একটা চোখে পড়েনি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। লক্ষ্মীপুরে যাই, সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে। তাজনুর, গেল 2 দিনে বন্যা কবলিত এলাকাগুলোতে গণ রান্না কর্মসূচি চলেছে। দুর্গতরা কি ত্রাণের পাশাপাশি রান্না করা খাবার পাচ্ছেন? দেখুন, এই ব্যাপারটি আমরা পেয়েছি সদর উপজেলার দিঘলিয়া ইউনিয়নে এসে, এবং যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি কেবলমাত্র এই পুরো মহল্লার মধ্যে একমাত্র উঁচু জায়গা যেখানে এখন পর্যন্ত পানি প্রবাহটা দেখা যায়নি। সেখানে রান্নার আয়োজন করা হয়েছে এবং সেই রান্নার খাবার বিতরণ চলছে, যেহেতু এখন দুপুরের খাবার সময়, এবং আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে খাবার সংগ্রহ করতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, এই যে রান্না করা খাবার যেটি কিনা আজকের আয়োজন, যেটি জানা গিয়েছে আয়োজকদের সঙ্গে কথা বলে, আজকে সব মিলিয়ে 600 মানুষের জন্য আজকে খাবার রান্না করা হয়েছে। এবং এই খাবার শুধুমাত্র যে এখানেই বিতরণ করা হচ্ছে ব্যাপারটি তা নয়, আশপাশের বিভিন্ন বাড়িতে যারা অবস্থান নিয়েছেন, বিশেষ করে নারী যারা বাড়িতে রয়েছেন তাদের কাছে সেই খাবার প্যাকেট করে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের কাছেও কিন্তু এই রান্না করা খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এই কাজটি আসলে চলমান রয়েছে গত কয়েকদিন ধরেই, যেটি কিনা এখানকার যারা উদ্যোক্তা, এই বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এই কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কথা বলে মূলত সেই বিষয়টি জানা গিয়েছে। তারা এই কার্যক্রমটি চলমান রেখেছেন যাতে করে কোনো মানুষ খাবারের কষ্ট না পান। এই বিপদের দিনে মানুষের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় খাবার দরকার, যারা কিনা বন্যার্ত রয়েছেন, শুকনো খাবার তো তাদেরকে বিভিন্নভাবে দেওয়া হচ্ছেই, একই সঙ্গে রান্না করা খাবার যখন কিনা তাদেরকে দেওয়া হচ্ছে সেই খাবারটি যেন সবার মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করা যায়, তার জন্য কিন্তু এই তরুণ যেই স্বেচ্ছাসেবক বিভিন্ন শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে যে ব্যাপারটি যে মানুষ এই বিপদের দিনে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বৃষ্টি, হ্যাঁ শুনছিলাম এবং এটি স্বস্তিদায়ক একটি খবর। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে যাচ্ছি রিয়াজ রায়হানের কাছে, নোয়াখালীতে আছেন তিনি। রিয়াজ, বন্যার পানি নামার গতি কেমন দেখছেন? আবহাওয়া তো কিছুটা ভালো বলা চলে, সেক্ষেত্রে কি পরিস্থিতি উন্নতিতে কেমন সময় লাগতে পারে বলে আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয়, ত্রাণ তৎপরতা কেমন চোখে পড়ছে? বেশি আমরা আজকে আসলে নোয়াখালী বসে মোটামুটি একটু স্বস্তিদায়ক, কারণ আজকে সারাদিনে কোনো বৃষ্টি হয়নি, রোদ ছিল। আমরা প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছিলাম সকাল থেকে, ঠিক প্রত্যন্ত অঞ্চল থেকে ঘুরে এখন এসেছি একেবারে মূল শহরে। এটি দেখছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কার্যালয়ের সামনে যে সড়কটি,
সেই সড়কে পানি গতকালকেও প্রায় 4 থেকে 5 ইঞ্চি বেশি ছিল। আজকে যদি যারা পথে চলাচল করেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে গতকাল তুলনায় আজকে কিছুটা পানি কমেছে। তবে যেহেতু কিছু কিছু জায়গায় আসলে পানি নামার যে ব্যবস্থা বা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি বন্ধ হয়ে গেছে, বা যে ড্রেনগুলো নর্দমাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা প্রয়োজন, সেগুলো আস্তে ধীরে ধীরে হচ্ছে। সেই কারণে পানি নামতে কিছুটা ধীর গতি লক্ষ্য করা গেছে। আর পাশাপাশি ত্রাণ কার্যক্রম আসলে এখন পর্যন্ত আমরা গেল কয়েকদিন আমরা যেটা দেখেছি যে বিভিন্নভাবে প্রচারণার কারণে হোক, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম থেকে বলার কারণে এখন মূলত একেবারেই শহরতলি ছাড়িয়ে গ্রাম অঞ্চলে ত্রাণ পৌঁছানোর চেষ্টা হচ্ছে। তবে কিছু কিছু জায়গা আসলে যোগাযোগের সমস্যা যেটি রয়েছে, সংকট যেটি রয়েছে, সেই কারণে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় একেবারেই প্রত্যন্ত অঞ্চল যেগুলো, সেগুলোতে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। তবে গিয়েছে একেবারেই পাননি এমন এলাকা খুবই কম আছে, কিন্তু কম পেয়েছেন এরকম এলাকা অনেকগুলো রয়েছে, আবার অধিকাংশ এলাকায় পেয়েছেন। তবে আশার কথা হচ্ছে মোটামুটি স্থানীয় পর্যায় থেকে কিছুটা সহযোগিতার কারণে এখন পর্যন্ত বিভিন্ন এলাকা যেগুলোতে একেবারেই যায়নি সেগুলোতে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি রিয়াজ বিস্তারিত করে জানানোর জন্য। এবারে কুমিল্লায় যাই, সহকর্মী খোকন চৌধুরী অপেক্ষা করছেন আমাদের জন্য। এখান থেকে দেখেই মনে হচ্ছে পানি খুব ধীর গতিতেই নামছে। দুর্গত এলাকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন, এবং সেখানে তো বেশ কিছু জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন। আসলে অনেক জায়গায় কিন্তু পানি বেশি থাকার কারণে নৌকার অপ্রতুলতা, সে কারণে কিন্তু আসলে সব জায়গায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছানো যায়নি। এখনও আমি যে 14 গ্রামের শেষ সীমানা এবং নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম এসব এলাকায় খবর নিয়েছি, অনেক জায়গায় কিন্তু আজকের দিন পর্যন্ত আসলে অনেক জায়গায় এখনো যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। তো কুমিল্লায় আসলে যতই সময় গড়াচ্ছে, পানি কিন্তু কিছু কিছু এলাকা থেকে নেমে গেছে, ফলে যারা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারাও কিন্তু অনেকেই তাদের ঘরে ফিরতে শুরু করেছেন, এবং তাদের যে ধ্বংসযোগ্য হয়েছে অর্থাৎ বন্যার পানির কারণে সেগুলি রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা বিভিন্ন এলাকায় সকাল থেকে ঘুরে দেখেছি। তবে পাশাপাশি যেই জিনিসটি দাঁড়িয়েছে, আসলে আমি এখন যে জায়গাতে রয়েছে এই এলাকায় কিন্তু আসলে বিদ্যুৎ নেই। গুমতি আদর্শ সদর উপজেলার গুমতি নদীর পাড় এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আরো বেশি সমস্যায় পড়েছেন মানুষ। পাশাপাশি এখানে কিন্তু আসলে সাপ আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। তো ফলে সব মিলিয়ে আসলে কুমিল্লার মানুষ কিন্তু ভালো নেই, তারা আসলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন বন্যা কবলিত এলাকাগুলোতে। বৃষ্টি, আমরা শুনছিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, নিরাপদে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8ম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সকাল 10টা থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম। এই সময় টিএসসি ও জিমনেশিয়ামে একযোগে ত্রাণ সংগ্রহের কাজ শুরু হয়। দুর্গত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে এসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ত্রাণ দিতে টিএসসি এলাকায় মানুষের ভিড় দেখা গেছে। ঢাকার পাশাপাশি মুন্সিগঞ্জ সহ আশপাশের জেলা থেকেও ত্রাণ সহায়তা দিতে মানুষ ছুটে আসছে। আর ছাত্রদের কাছে কেউ তুলে দিচ্ছেন শুকনো খাবার, কেউ নগদ টাকা। গত 7 দিনে টিএসসিতে সংগ্রহ করা হচ্ছে মোট 7,78,76,278 টাকা। আর গেল 2 দিন ধরেই বন্যা দুর্গত এলাকাগুলোয় গণরান্না কর্মসূচি চলছে। বানভাসীদের জন্য ত্রাণের পাশাপাশি এই খাবারের ব্যবস্থাও থাকছে। আমি 10 কেজি চিরা আর এই যে নাপা ট্যাবলেট নিয়ে আসছি। দৈহিক শক্তি যতটা লাগতেছে, মনের শক্তি আরো বেশি লাগতেছে আমাদের। মনের যদি শক্তি না থাকতো তাহলে আমরা এত কাজ করতেই পারতাম না। আমাদের কিন্তু এই ভেতরে গেমস রুমের ভেতরে এত কঠিন কঠিন কাজ হয় যেগুলো মেয়েদের দ্বারা সম্ভব হবে না, কিন্তু তবুও আমরা আমাদের মনের শক্তি দিয়ে এগুলো করে ফেলতেছি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত দুর্নীতি মামলা থেকে তাদের খালাসের রায় দেন। আজ মামলার রায়ের দিন ধার্য থাকায় মির্জা আব্বাস এবং স্ত্রী আফরোজা আব্বাস আদালতে হাজির ছিলেন। রায়ে আদালত বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় এই মামলা থেকে খালাস দেওয়া হলো। গত 22 আগস্ট আদালত রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য 29 আগস্ট দিন ধার্য করেন। 2007 সালের আগস্টে রমনা থানায় দুর্নীতির মামলা দায়ের করেছিল দুদক। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে এটার হলো না। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী। কিছুক্ষণ আগে যে মামলায় খালাস পেয়েছে, একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই।
এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে, সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকেও 2 জনকে অব্যাহতি দিয়েছেন। মন্ত্রী, এমপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে দুদকের মামলার সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, দুদক স্বাধীনভাবে তাদের কাজ করবে। দুপুরে দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। আর সাক্ষাৎ শেষে সার্জিস বলেছেন, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বললেন, গত 16 বছরে দুদকের ইমেজ সংকট তৈরি হয়েছে, সেটা যেন ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে দুদককে সচেষ্ট থাকতে হবে। আর দুদকের প্রতি জনগণের আস্থা ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও সমন্বয়করা জানিয়েছেন। আইনের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করারও আমাদের কোনো অধিকার নেই বা সেটার এখতিয়ার আমরা রাখি না। এই বিষয়টিকে আমরা স্পষ্ট করতে এসেছি। যদি আমাদের পরিচয় কেউ ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে আসে বা বিশেষ কোনো সুবিধা যদি কেউ নিতে আসে, তাহলে যেন তাকে আইনে সোপর্দ করে দেওয়া হয়। আমরা তো জানি যারা এই কাজগুলো করছে তাদের ভিন্ন অবশ্যই উদ্দেশ্য রয়েছে এবং আসলে তারা অবশ্যই চাঁদাবাজ, এটাই তাদের সবচেয়ে বড় পরিচয়। সো আমরা এই জিনিসটা স্পষ্ট করতে এসেছিলাম যে আমরা আমাদের জায়গা থেকে কখনো কারোর জন্য সুপারিশ করব না। সুপারিশ করার জন্য এত বড় গণ অভ্যুত্থান হয়নি। বাড্ডা থানার হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আদেশ দিয়েছেন। সকাল 7টায় আদালতে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা, আর শুনানি শেষে 5 দিন করে রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে এলোপাতাড়ি গুলি চালানো হয়। আর তখন প্রাণ হারান মোহাম্মদ সুমন শিকদার। এই ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে এই মামলায় আসামি করা হয়। সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, এই দুজনকে আজকে বিজ্ঞ আদালতে অন্য একটি মামলায় রিমান্ড শেষে হাজির করা হয় এবং যেই মামলায় হাজির করা হয়, বাড্ডাতে সুমন শিকদার নামে একজন আন্দোলনকারী নিহত হয়। এই মামলায় তাদেরকে আজকে সৌনেরেশ করা হয় এবং করার পরে 5 দিন রিমান্ড মঞ্জুর করে। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রাত 1:15 নাগাদ তিনি আটক হন। গুলশান 1-এর 123 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। তাতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনকে আসামি করা হয়েছে। কিছুক্ষণ আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ হয়েছে এবং এই বিষয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা তার বক্তব্যে যাচ্ছি। সমন্বয়ের কথা উঠেছে। বন্যার কারণে রপ্তানিমুখী যে সকল শিল্প ক্ষতিগ্রস্ত তাদের যেন শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে, সেজন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের প্রায় সকল মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে তাদের বেতনের 1 দিনের টাকা জমা দিয়েছেন। বাকি যারা জমা দেননি, জমা দেওয়ার প্রস্তুতিতে আছেন। আমাদের অর্থক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে, সেটা আপনারা এখন নিজেরাই দেখছেন। একটা হচ্ছে যে একটা সিদ্ধান্ত হয়েছে যে কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আমাদের হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশি মুসলমানদের জন্য।
এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। আমাদের আগে একটা পদ্ধতি ছিল জিও এনজিও কোঅর্ডিনেশন, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোঅর্ডিনেশন, সেটাকে আবার রিভাইভ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে 1 মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে, সরকার কি কি কাজ করেছে, সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব। হজের সম্ভাব্য খরচটা কত হতে পারে? না, এরকম খরচের কোনো কত হতে পারে, কত কমাবে এসব কথা হয়নি। তবে প্যাকেজটা যে অনেক বাড়তি এবং এটা যে কমানো সম্ভব এটা দেখা গেছে প্রাথমিক বিশ্লেষণে, এবং কমানোর জন্য ব্যবস্থা আমি নাম বলবেন। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ত্রিশালে 300 বিঘা জলাশয়ের জমি জবরদখল করেছেন তিনি, যা ছিল হামিদ রিয়েল এস্টেটের প্রজেক্টের জায়গা। স্থানীয়দের দাবি, পুলিশ হামলা, মামলা আর ক্যাডার বাহিনীর ভয় দেখানো হতো, অথচ একসময় এই নরতার বিলেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন গ্রামের সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ, আর ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশালের নর্তা বিল। যতদূর চোখ যায় তার সবটুকু জমির মালিক সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে জানা যাক কিভাবে এত জমির মালিক হলেন তিনি। ত্রিশাল রায়মণি এলাকার এই বৃদ্ধার নাম রমিজা খাতুন। বসতভিটা করতে মাটি ভরাট করেছিলেন নিজের জমিতে। অভিযোগ, হামিদ রিয়েল এস্টেট দখল করেছে তার জমি। মাটি ফালাই হাসছি, টিং আনছে, ফিলার আনছে, ঘর খারাপ পরে ঘর খারাপ দিছে না। আচ্ছা কলে এটা জায়গা বিহি কিনি একটা আমার জাল দলিল দিছে। ভুক্তভোগীদের অভিযোগ, যতটুকু জমি কেনা হয়েছে তার থেকে বেশি জমি দখল করেছেন সাবেক প্রতিমন্ত্রীর রিয়েল এস্টেট কোম্পানি। মোট পরিমাণ প্রায় 300 বিঘা। পুলিশ, মামলা, হামলা আর স্থানীয় দালালদের দিয়ে ভয় দেখিয়ে জোর করে দখল করেছেন গ্রামের সাধারণ কৃষকের এসব জমা জমি। সব কল জমি আমার, আর ফসল করিয়া নিয়ে গেছে জোর করিয়া, কত জমি নাই। এটা হলো নজরুল হামিদ দীপু, দুলাল এবং আরসা, এদের মাধ্যমে এলাকার লোকের জমি জোর কইরা বান্ধে হেরিয়া জমি তারা বিক্রি করে নাই, তারা জমি নিয়ে নিছে। নজরুল হামিদ জোর করিয়া জমি নিছে গা, আমার তো শক্তি নাই, জোর করে এবার। আর আমার তো বাবা নাই, মরে গেছে, এই কারণে আর কি পারেনি। স্থানীয় ভূমি অফিস থেকে পাওয়া তথ্য বলছে, এখন পর্যন্ত 154 বিঘা জমির নামজারি করেছেন নসরুল হামিদ। এতটুকু জমির বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। আমিরাবাড়ি মৌজায় 41.94 একর জমি আছে একটি নামজারিতে, এবং হামিদ রিয়েল এস্টেটের মালিকানাধীন মঠবাড়ি মৌজায় 1.21 একর পরিমাণ জমি নামজারিকৃত আছে। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই এসব জমিতে থাকা 100টির মতো সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। স্যার দরকার পড়লো কি? এটা তো জমি যদি কিনা থাকে, সেটা তো আর আমার বলছে না যে এটার লেগে মুচ্ছা আলান। আমার অর্ডার, মনে করেন অর্ডার আমার বেতন দেবে, আমি অর্ডারে কাজ করি। জমিন কার এটা বোঝার, জমিন তো বেহেরিছি না যে হামিদ গ্রুপের জমিন। ত্রিশালের নর্তার বিলে শুকনো মৌসুমে ধান চাষ আর বর্ষায় দল বেঁধে মাছ ধরত গ্রামবাসী। হতো নৌকা বাইচও, এখন যা সোনালী অতীত। দালালের মাধ্যমে জায়গা সম্পদ জোর জোর করে লয়ে যাইতেছে। এলাকার মানুষের যে একটা মনে করেন মাছ মেরে খাইবো, এটার সুযোগ সুবিধাও নাই। আগে কিন্তু মাছ মেরে আমরা নিজেরও মেরে খাইছি, এখন জালি লইয়া নামার মতো কোনো বাও নাই। নর্তার বিল নামে পরিচিত এই জলাশয়টি দখলের পর এখন চলছে মাটি ভরাটের কাজ। ঠিক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিছুদিন আগেই মাটি ফেলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এই জলাশয়টি সংরক্ষণে উদ্যোগ নেক সরকার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। হাতে হাত করা, কোমরে দড়ি আর গায়ে বাংলাদেশের জার্সি পরা সেই কিশোরের কথা মনে আছে নিশ্চয়ই। কিশোর ফায়াজকে যখন পুলিশ আদালতে তুলছিল, তার চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়েছে।
রংপুরের আবু সাইদের বুকে গুলি লাগার দৃশ্যের পর ফয়াজের হাতকড়ার ছবি সারা দেশে আলোড়ন তুলেছিল, যার প্রভাব ফেলেছিল গণ অভ্যুত্থানে। ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফয়াজের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। হাসনাতুল ইসলাম ফায়াজ ঢাকা কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী ফায়াজকে আদালতে তোলা হয় ২৭ জুলাই। যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যায় আসামি করা হয় তাকে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিন রাতে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে জামিন পেয়ে এখন নিয়মিত পড়াশোনা আর ক্লাসে মনোযোগ দিয়েছেন ফায়াজ। যমুনা টেলিভিশনের কাছে বলছিলেন, কিশোর বয়সেও কেন পুলিশের গুলির মুখে আন্দোলনে নেমেছিলেন। শহীদ আবু সাইদ এবং শান্ত যারা প্রথম দিক দিয়ে আপনার শহীদ হয়েছিল, সেই বিষয়টা সত্যি আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে এবং আমি বাসায় অনেকবার কান্না করছিলাম। সেই শহীদ আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছিল, আমি আমার ফ্রেন্ডরা তারা পরিকল্পনা করি যে না, আমাদের আর বাসায় বসে থাকার সময় নাই, আমাদেরকে এখন বের হতে হবে। ফায়াজ জানান, শুরুতে তাকে যাত্রাবাড়ি থানায় ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশ হত্যায় স্বীকারোক্তি দিতে ২ দিন থানায় রেখে করা হয় নির্যাতন। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে আরও ২ দিন রাখা হয়। পরে ২৭ জুলাই নেওয়া হয় আদালতে। তারা প্রথমে আমাকে ধরে আপনার পুলিশের সাথে হাত বাঁধেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাই আমাকে মারছিল। প্রথম বাড়িটা খাওয়ার পরই আমি অনেক বেশি সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো। তো বাড়িগুলো দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে তারা আমার যে পাকে আপনার উপর করে আমার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলা। তারা বারবার খালি ভিডিও অন করতেছিল আর আমাকে বলতেছিল যে বল তুই এটা করছিস। ফায়াজের কাছে জানতে চাওয়া, আদালতে নেয়ার সময়কার অভিজ্ঞতা কেমন ছিল। অনেক খারাপ লাগছিল সেদিন কোর্টে নেওয়ার পর, কিন্তু সেটা আমি মনোবল দিয়ে রাখছিলাম এবং বুঝতে পারছিলাম যে তারা আমাকে দিয়ে কোনো একটা কাজ করতে চাচ্ছে। তখন আমি এই দৃঢ়তাটা আমার মধ্যে রাখছি যে যত যাই হোক, এই যে দেশের জন্য যে কাজটা করতেছি, এই কাজটা কখনো বৃথা যেতে দিব না। তখন সেই মুভমেন্ট নিয়ে আমি ওইখানে আগাচ্ছিলাম। যখন আমার বাংলাদেশের জার্সিটা গায়ে পড়া ছিল, ওই মুভমেন্টটা নিয়ে আগাইছিলাম এবং কিছু তারা আমার রশি বাঁধছে এবং যেই কেসটা লাগাইছিল হাতে, ওইটা অনেক শক্ত করে বাঁধছে। হ্যাঁ, হাত করাটা অনেক শক্ত করে বাঁধছে, আমি না আইতে পারতাম না কিছু। আন্দোলন তো সফল। এখন কেমন বাংলাদেশ দেখতে চান কলেজ পড়ুয়া ফায়াজ? বাংলাদেশের সবচেয়ে বেশি এখন সংকট সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সংকট। দক্ষ প্রকৌশল হিসেবে নিজেকে গড়তে চাই। আল্লাহ যদি চান অবশ্যই হব দক্ষ প্রকৌশল, আর যদি নাও চান ইনশাআল্লাহ দেশের উন্নতির খাতিরে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমরা হাসনাতুল ইসলাম ফায়াজের সাথে কথা বলছিলাম। এই যে তাদের যে ত্যাগ তিতিক্ষা, ভবিষ্যৎ বাংলাদেশ সরকার এখন যারা আছে, দায়িত্বে যারা আছে, এই ত্যাগ তিতিক্ষার এবং তাদের যে আদর্শ, তাদের যে ইচ্ছা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অবশ্যই মাথায় রেখে ভবিষ্যতে তারা এই দেশ পরিচালনা করবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগামী প্রজন্মকে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস জানাতে হবে, তাহলে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ কোনো ব্যবধান ছিল না। তাদের আত্মত্যাগেই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। গোটা জাতি শহীদ পরিবারগুলোর কাছে ঋণী। এটা আগামী প্রজন্মের চাহিদা। আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা, যুবকরা, এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল। দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির জেরে ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। বুধবার এই ঘোষণা আসে। অবরোধের আওতায় পড়েছে দখলদার সংগঠন হাশোমেরিয়শ। ইসরায়েলি কৃষকদের স্বার্থ রক্ষায় তারা কাজ করে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন এক বেসামরিক নিরাপত্তা কর্মী লেভি ফিল্যান্ড, আর তিনি নাবলুসের দক্ষিণে ইৎজার বসতি নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক। তাদের বিরুদ্ধে রয়েছে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার অভিযোগ। পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। জেনিন, তুলকারেম এবং তুবাসে শরণার্থী শিবিরে তেল আবিবের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধের দাবিও তিনি জানিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের। নিরীহ ফিলিস্তিনিদের উপর এমন আগ্রাসনকে বেআইনি আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও। অভিযোগ, যুদ্ধকে পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত করতে চায় ইসরায়েল। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।